পাবে যদি তুমি অধ্যায়গুলোকে চিহ্নিত করে নাও এবং বুঝে নাও যে কোন অধ্যায়গুলো থেকে তোমার বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কোন অধ্যায়টার উপর বেশি করে জোর দিতে হবে, এবং ডে বাই ডে তোমার যে রিভিশন প্রসেস সেটাকে যদি এইভাবে চালিয়ে যেতে পারো, তাহলে তোমার 60+ নম্বর পাওয়াটা কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র 60+ কেন বলছি, তারও বেশি নম্বর তুমি অবশ্যই পেতে পারো। তার জন্য এটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং জেনে নিতে হবে কি সেই ট্রিক্স যার মাধ্যমে তুমি খুব সহজেই এই নম্বরটা পেয়ে যেতে পারো। চলো এখন দেখে নাও। তোমার বোর্ড এক্সামে তুমি কি করে খুব সহজে 60% মার্কস অতি অবশ্যই পাবে, সেই ট্রিক্সটাই কিন্তু জানাতে চলেছি আজকের এই উপস্থাপনায়। ছোট্ট উপস্থাপনা, খুব অল্প সময়ে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানতে চলেছো। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে। মনোযোগ সহকারে দেখতেই হবে এবং জেনে নিতে হবে ভূগোল বিষয়ে মাধ্যমিকের বোর্ড এক্সামে খুব সহজে কি করে তুমি 60+ নম্বর অবশ্যই পাবে। একেবারে শুরুতেই আমি তোমাদেরকে বলবো, তোমার টোটাল যে সিলেবাস সেটাকে সংক্ষিপ্ত করে নাও। খুবই অল্প পড়বে অথচ বেশি নাম্বার আশা করবে, এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনি অল্প পড়ে বেশি নম্বর পাওয়া যায় সেটা কোন কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে বেশ কিছু দিকে নজর দিতে হবে। যেমন কোন কোন অধ্যায়গুলো সব সময় বোর্ড এক্সামে থাকেই, সেখানে টোটাল ঠিক কত মার্কস থাকে, কত মার্কস তুমি সেই মাত্র কয়েকটা অধ্যায় পড়লেই তুমি পেতে পারো। এই সমস্ত বিষয়গুলো যদি তুমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করো, তাহলেই দেখবে তোমার সিলেবাসটা কত ছোট্ট হয়ে গেছে। সামান্য একটু পড়েই কিন্তু তুমি অনেকটা বেশি নম্বর অবশ্যই পেতে পারো। তবে তুমি যদি মনে করে থাকো যে সেখানে 90+ মার্কস পাবে, তাহলে বলবো না, সেটা এই পদ্ধতিতে একেবারেই হবে না। আজকের এই পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিচ্ছি সেই ট্রিক্সটা, যেটা খুব সামান্য কিছু সিলেবাসের অংশ পড়ার মাধ্যমে তোমরা কিন্তু অনায়াসে 60+ নম্বর পাবেই পাবে। তো এই জায়গায় আমি তোমাদের জন্য মাত্র হাতে গোনা যে কয়েকটা অধ্যায়ের কথা বলবো, তার মধ্যে একেবারে প্রথমেই যে অধ্যায়টার কথা বলতে চাইছি সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই যে বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা, এখান থেকে মোট তোমাদের জন্য নম্বর থাকে কত, 8 মার্কস। এই যে 8 মার্কস থাকে, এই 8 মার্কসটা কিভাবে ডিভাইড থাকে, তার জন্য তোমাদের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে একদম ক বিভাগে যে প্রশ্ন থাকে, সেখানে কি হচ্ছে বহু বিকল্প মানে এমসিকিউ প্রশ্ন। সেই এমসিকিউ প্রশ্ন এই পোর্শন থেকে কটা থাকে, একটা থাকে। তাহলে দেখো এখানে নাম্বার ডিভিশনটা ভালো করে দেখে নাও। তাহলে একটা তোমাকে করতে হচ্ছে এমসিকিউ, তাহলে এই একটা এমসিকিউ এর জন্য তুমি কত নম্বর পাবে, 1। এরপরে এখানে করতে পারো তুমি দুটো এসএ কিউ, এখানে দুটো এসএ কিউ থাকে, তাহলে সেটাও 1 × 2, মানে 1 নম্বর করে দুটো করতে হবে, তার মানে সেখানে পেলে তুমি 2। এইবারে হচ্ছে এখানে 2 মার্কস কোশ্চেন, 2 মার্কস কোশ্চেনে কটা করতে হয়, একটা করতে হয়, তাহলে এখানেও পাচ্ছ 2। আর 3 মার্কস কোশ্চেন, এখানেও তোমাকে করতে হবে একটা, সমান হচ্ছে 3, তাহলে 3, 4, 5, 6, 7, 8। এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে টোটাল 8 মার্কস। নিশ্চয়ই ডিভিশনটা বুঝতেই পারলে কিভাবে কত নম্বর থাকে। এইবার দেখো এমসিকিউ, এর কোনো সাজেশন হয় না। এই অধ্যায়টা ছোট একটা অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা খুব একটা বড় নয়, খুব সহজেই তুমি কিন্তু এই চ্যাপ্টারটা সহজেই শেষ করে ফেলতে পারো। তাহলে এই এমসিকিউ করতে গেলে সেখানে কিন্তু তোমার এসএকিউও হয়ে যাবে, মানে এসএকিউ এমসিকিউ এর জন্য একই প্রশ্নগুলো পড়লে সেখান থেকে কিছু হয়তো এমসিকিউতে আসতে পারে, আবার এসএকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ। এসএকিউ মানে সেখানে তোমার শূন্যস্থান পূরণ হতে পারে, শুদ্ধ অশুদ্ধ হতে পারে। তো আর 2 মার্কসের জন্য তোমাকে করতে হবে একটা, সেখানে 2 থেকে 3 লাইন লিখলেই কিন্তু একটা পুরো 2 নম্বর তুমি পেয়ে যাবে। আর 3 মার্কসের জন্য লিখতে হবে একটা, সেখানেও তুমি পুরো 3 নম্বর, মানে টোটাল 8 নম্বর পেয়ে যাবে। খুব ছোট্ট একটা অধ্যায় যদি তুমি ঠিক করে পড়ে নাও। এইবার মজাটা কিরকম দেখো, এই যে এমনিতেই তো অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায়, সেখানে অল্প পড়েই তুমি টোটাল 8 মার্কস পেয়ে তো যাবেই। কেন আরো বলছি পেয়ে যাবে, কারণ এখানে এই যে দেখো 2 নম্বর যেটা থাকে, 2 নম্বরের একটা প্রশ্ন যেটা লিখতে হয়, সেখানে তোমাকে অপশন থাকবে, মানে তোমার দুটো প্রশ্ন থাকবে, একই অধ্যায়ের জন্য দুটো প্রশ্ন থাকবে, মানে এটা অথবা এটা অথবা এটা, তুমি যে কোনো একটা করতে পারো।
তাহলে একটা অধ্যায় পড়ছো, ছোট্ট অধ্যায়, সেখানে দুটো প্রশ্ন থাকছে, দুটো প্রশ্নের যে কোনো একটা টাচ করলেই তুমি সেটা সম্পর্কে লিখলেই কিন্তু সম্পূর্ণ 2 নম্বর পেয়ে যাচ্ছ। এরপরে দেখো আরো মজার যেটা, 3 নম্বরের ক্ষেত্রেও কিন্তু একই কাণ্ড, অর্থাৎ এক্ষেত্রেও তুমি কিন্তু অপশন পাচ্ছ এরকম দুটো, এটা অথবা এটা। তাহলে সেখানে অল্প পড়ে দুটো করে যদি প্রশ্ন থাকে সেখানে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং আমি বলতে পারি এই অধ্যায়টার ওপর যে কেউ যদি একটু জোর দিয়ে পড়ো, যদি একটু খুঁটিয়ে পড়ো, এই যে 8টা নম্বর যেটার কথা বললাম, এই 8 নম্বর পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন কিছু নয়। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে, 60-এর ওপর নম্বর পেতে গেলে প্রত্যেকটা নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই 8 নম্বরের জন্য তোমাকে খুব বেশি খাটতে হচ্ছে না, অথচ খুব সহজেই তুমি এই নম্বরটা পেতে পারছ। এই হলো গিয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটার কথা আমি বলে দিলাম কেন গুরুত্বপূর্ণ আর কত। দেখো খুব কম, একটু অল্প জিনিস পড়েই কিন্তু তুমি এটা পেতে পারছো। এরপরে দেখে নাও কোন অধ্যায়টার কথা বলছি। এরপর যে অধ্যায়টার কথা বলছি সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। একেবারে বর্জ্য ব্যবস্থাপনায় যেরকম বললাম ঠিক সেম একই ক্রাইটেরিয়া সব কিছু তোমার থাকছে। এখানে নাম্বার ডিভিশনটাও একই থাকছে, টোটাল মার্কসটাও একই থাকছে। তাও একবার বলে দিই, দেখে নাও। তাহলে এই একটা অধ্যায় পড়েও কিন্তু তুমি 8 নম্বর পেয়ে যেতে পারো। মোট 8 নম্বর থাকবে এই অধ্যায় থেকেও। এখানেও 1 নম্বরের মানে অর্থাৎ এমসিকিউ থাকবে একটা, অর্থাৎ পাবে 1। আবার এসএকিউ থাকবে দুটো 1 নম্বর করে, সুতরাং সেখানে পাবে 2। 2 মার্কসের প্রশ্ন একটা করতে হবে, সুতরাং সেখানেও পাবে 2। 3 মার্কসের প্রশ্ন একটা করতে হবে, সুতরাং সেখানেও পাবে 3। টোটাল তাহলে হলো গিয়ে 8 মার্কস। আর এই জায়গাতেও দেখো অপশন পেয়ে যাচ্ছ তুমি, 2 মার্কসের লিখতে হবে একটা, কিন্তু সেখানে প্রশ্ন দেওয়া থাকবে দুটো, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা, অপশন থাকবে তোমার দুটো, যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে এই যে অধ্যায়টার কথা বলছি, উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটাও কিন্তু খুব একটা বড় অধ্যায় নয়, তুলনায় অনেকটাই কম পড়লে কিন্তু তুমি এখান থেকেও খুব সহজেই 8 নম্বর পেয়ে যেতে পারো। আর যেখানটায় বেশি নম্বর থাকবে এই অধ্যায় থেকে, 2 নম্বর 3 নম্বর মানে মোট 5 নম্বর, এখানে কিন্তু তুমি মোট 4টে প্রশ্ন পেয়ে যাচ্ছ। সুতরাং সেখান থেকে অবশ্যই কমন পাবে, এটা আশা করা যায় যদি একটু খুঁটিয়ে অধ্যায়টা পড়ো। তাহলে দেখো আমাদের উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে তুমি পাচ্ছ 8, আর এর আগে যেটা দেখালাম বর্জ্য ব্যবস্থাপনা, সেখান থেকেও পাচ্ছ 8। তাহলে টোটাল হয়ে গেল 16 নম্বর। মাত্র দুটো ছোট ছোট অধ্যায় যদি একটু ভালো করে পড়ো তাহলেই কিন্তু তুমি সেখান থেকে 16 নম্বর পেয়ে যাচ্ছ। এতক্ষণ পর্যন্ত এই যে দুটো অধ্যায়ের কথা বললাম, এই দুটো অধ্যায়ের বাইরে তোমাদের কি আছে, প্রাকৃতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকেও থাকবে মোট 32 মার্কস, আর আঞ্চলিক ভূগোল থেকেও থাকবে মোট 32 মার্কস, অর্থাৎ টোটাল 64 মার্কস থাকবে এই প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল মিলিয়ে। এইবার এই জায়গায় বলি, প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভাস্ট, অনেকটা পড়তে হবে, অনেকটা অংশ নিয়েই তবে কিন্তু প্রাকৃতিক ভূগোলটা, তুলনায় তার থেকে একটু কম আছে যেটা, সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। তো তার মধ্যে ঠিক কোনটা তোমার করা উচিত, কোনটা করলে তুমি বেশি নম্বর পেতে পারবে অল্প পড়ে, সেটাই আসার আগে বলি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যেটার ওপর তোমরা জোর একেবারেই দাও না, পরীক্ষা ঠিক আগের মুহূর্তে দেখো, সেই অংশটার কথা এবার বলি। সেটা হচ্ছে মানচিত্র, যেটা তোমাদের কম্পালসারি হিসেবে করতেই হয়, এবং সেই মানচিত্রটা কিসের উপরে, ভারতের ম্যাপে চিহ্নিতকরণ। সেখানে কত নম্বর থাকে, টোটাল 10 নম্বর থাকে। এই 10 নম্বর পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন নয়। তুমি যদি একটু রেগুলার বেসিসে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই এই 10টা নম্বর কিন্তু পাওয়া যায়। আর তোমার থিওরিতে মানে তোমার লেখার মধ্যে যদি নম্বর কিছুটা হলেও মাইনাস করার সুযোগ থাকে, এই মানচিত্র চিহ্নিতকরণে কিন্তু কোনোভাবেই নাম্বার মাইনাস হয় না, একেবারে অঙ্কের মতো পুরোপুরি নম্বর পাওয়া যায়। একটু প্র্যাকটিস করলেই খুব সহজেই এই 10 নম্বর পাওয়া যায়। তাহলে এই 10-এ 10 যদি তুমি পেয়ে যাও তাহলে সেখানে তোমার টোটাল মার্কসটা কোথায় গিয়ে দাঁড়ালো, এটা গিয়ে দাঁড়ালো দেখো 26। তাহলে বর্জ্য ব্যবস্থাপনা থেকে 8,
উপগ্রহ চিত্র থেকে 8 আর মানচিত্র চিহ্নিতকরণে 10, মানে টোটাল 26 মার্কস কিন্তু তুমি অনায়াসেই পেতে পারো। এইবার তোমাদের এখানে একটু ট্রিক্স বলে রাখি, এই যে 10 মার্কস যেটা তোমাদের মানচিত্র চিহ্নিতকরণের কথা বলছি, এটা যদি তুমি 10-এ 10 পেতে চাও তাহলে তোমার কাছে যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের যতগুলো পেজ রয়েছে সেখানে যতগুলো ম্যাপ পয়েন্টিং হিসেবে এসেছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, বেশ কিছু সালের প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তুমি সেখান থেকে কিন্তু এই 10টা কমন পেয়ে গেছো। এর বাইরে কিছু সাধারণত থাকে না। সুতরাং খুব সহজেই এই কয়েকটা প্র্যাকটিস যদি তুমি রেগুলার বেসিসে করো তাহলে অবশ্যই টোটাল 26 মার্কস কিন্তু তুমি পেয়েই গেলে। এরপরে দেখো তোমাদের যেটা দেখিয়েছি এখানে, দেখো 26 অবধি আমাদের হিসেব হয়েছিল, এরপর আবার প্লাস 8 করে দিয়েছি, এখানে 34 মার্কস করে দিয়েছি। এটা তোমরা নাকি পেয়েই যাচ্ছ, সেটা কিভাবে পাচ্ছ এটা তো জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে, দেখে নাও কিভাবে পাচ্ছ। তাহলে এই 26 অবধি নিশ্চয়ই বুঝে গেছিলে। এরপরে যে 8 মার্কসের কথা বলেছি, এটা হচ্ছে তোমাদের স্কুল থেকে যে মার্কসটা দেওয়া হবে, অর্থাৎ প্রজেক্টের ওপরে। এই প্রজেক্টের বেশিরভাগ স্কুলেই যেটা করে থাকে 9-10 সাধারণত দেওয়া হয়, তবে আমি সবথেকে কমও যদি ধরি 8 মার্কস অবশ্যই তুমি পাচ্ছ। তাহলে তুমি যদি সেই প্রজেক্ট জমা দিয়ে থাকো সেখানে 8 নম্বর অবশ্যই পাচ্ছ, হয়ে গেল 26 প্লাস 8 ইজ ইকুয়াল টু 34 মার্কস কিন্তু তোমার হয়েই গেল। এখনো তোমার 64 মার্কস কিন্তু বাকি আছে, যেগুলোর উত্তর তুমি এখনো করোইনি। তাহলে বুঝতেই পারছো, এটুকু থেকেই নিশ্চয়ই বুঝতে পারছো যে অনায়াসেই কিন্তু 60 প্লাস মার্কস পাওয়া যায়। দেখে নাও এরপরে তুমি তাহলে কোন অংশগুলো টাচ করবে। তো আমি তাহলে এখান পর্যন্ত যে তোমাদের দেখালাম সেই অনুযায়ী তোমরা কিন্তু অনায়াসে 34 পেয়েই গেলে। এইবার দেখো, এই যে তোমাদের বাকি যে সমস্ত থেকে গেল প্রাকৃতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল, তার মধ্যে তোমাদের এই প্রাকৃতিক ভূগোলের কি কি অংশ থাকে? এক হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থাকে, 2 নম্বর থাকে বায়ুমণ্ডল, আর তার সঙ্গে থাকে বায়ুমণ্ডল। এই 3টে অধ্যায় তোমাকে প্রাকৃতিক ভূগোলের অংশ হিসেবে পড়তে হয় সিলেবাসে। তো এর মধ্যে এই 3টে থেকে মোট কত মার্কসের তোমাকে অ্যান্সার করতে হবে? 32 মার্কসের। তাহলে এই 32 মার্কসের জন্য 3টে যে অধ্যায় থাকে তার মধ্যে তোমার তাহলে কোনটা অবশ্যই করা উচিত? এই যে প্রাকৃতিক ভূগোলের 3টে অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এর মধ্যে আমি বলবো তোমাদেরকে অবশ্যই করতে হবে যেটা, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। কারণ এখান থেকে তুমি 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, 1 নম্বর সব ধরনের প্রশ্নই কিন্তু এখান থেকে তুমি পাচ্ছই। এবং সেই যে নম্বরটা এখানে যে 32 মার্কস আছে তার মধ্যে অন্তত বহির্জাত প্রক্রিয়া থেকেই 18 থেকে 20 নম্বর তোমার থাকবে। তাহলে এই যে অধ্যায় যেটা থেকে 18 মার্কস থাকছে সেটা তোমার অবশ্যই দেখা উচিত, কারণ এই একটা অধ্যায় যদি তুমি ভালো করে করো তাহলেই কিন্তু অনেকটা নম্বর এখান থেকে তুমি পেতে পারছো। যদিও এই 18 মার্কসটা একেবারে অপশন হিসেবে, মানে যেগুলো এক্সট্রা কোশ্চেন থাকবে সেই সব মিলিয়েই থাকছে। তো এর মধ্যে এই 3টে অধ্যায় কিন্তু যথেষ্ট বড় অধ্যায়, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল সবগুলোই কিন্তু অনেকটাই বড় অধ্যায়। তো তুমি যদি এই অধ্যায়টার উপর জোর বেশি দাও তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তাহলে এবার লক্ষ্য করো যে তোমার টোটাল মার্কসটা কোথায় গিয়ে দাঁড়ালো। এইখানে আমাদের যেটা বেরিয়েছিল, দেখো এখানে বেরিয়েছিল 34, যেটা তুমি অলরেডি পেয়ে গেছো সেখানে প্রজেক্ট মিলিয়ে। তো এই 34 এর সঙ্গে যদি আমি 18 এর বদলে যদি 10ও যোগ করে থাকি, 11 যোগ করে থাকি, তাহলে তোমার কিন্তু মার্কসটা গিয়ে দাঁড়ালো 45। এইবার এই যে দুটো অধ্যায়, এটা কিন্তু আমি একেবারেই ছেড়ে যেতে বলছি এরকম নয়, জোরটা বেশি দিতে বলছি এই অধ্যায়টার ওপর। মানে এই অধ্যায়ের কোনো প্রশ্নই তুমি ছাড়বে না, সমস্ত প্রশ্ন রেডি করবে আর এই দুটো অধ্যায়ও দেখে নেবে। তাহলে তুমি 45 অলরেডি পেয়ে গেছো, এখান থেকে কিছু হলেও পাবে। আমি সেটাও বাদ দিয়ে দিলাম যে তুমি এখান থেকেও কিছু টাচ করতে পারলে না, কিছু করলে না। এরপরে তোমাদের রয়েছে আঞ্চলিক ভূগোল। তাহলে সেখানে তোমাকে কি পড়তে হয় না, সেখানে তোমাদেরকে পড়তে হয়, দেখো আঞ্চলিক ভূগোলে ভারতের প্রাকৃতিক পরিবেশ আর পড়তে হয় ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই যে ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই দুটোর থেকে তোমার থাকে 32 মার্কস। তুমি অলরেডি কিন্তু 45 পেয়েই গেছো। এইবার আমি তোমাদের বলবো প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে অর্থনৈতিক পরিবেশের পোর্শনটা কিন্তু তোমার পক্ষে মনে রাখাটা অনেক সহজ এবং এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষত যেখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন ফসল উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এই প্রশ্নটাই যদি তুমি করতে পারো তাহলে সেখান থেকে একটা বড় প্রশ্ন তোমার অতি অবশ্যই কমন পাচ্ছই, 5 নম্বরের একটা প্রশ্ন কমন পাবেই।
প্রত্যেকটা বছর বোর্ড এক্সামে এখান থেকে প্রশ্ন থাকেই। এবার সেটা হতে পারে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, হতে পারে কফি, হতে পারে ধান, হতে পারে গম, হতে পারে কার্পাস, হতে পারে ইক্ষু, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু তোমার এই কয়েকটা যদি তুমি পড়তে পারো অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই। সুতরাং এই অর্থনৈতিক পরিবেশটার ওপরে বেশি করে আমি তোমাদের জোর দিতে বলবো। তাহলে এখান থেকে শুধুমাত্র একটা বড় প্রশ্ন 5 নম্বরের কথা বললাম, যেটা তুমি এইখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে 45 + 5 = 50 অলরেডি তোমার হয়ে গেল। বাকি যে সমস্ত অংশগুলো থেকে গেল সেখান থেকে 10 মার্কস তোলাটা কি আদেও অসম্ভব কিছু? অবশ্যই পেতে পারো, কারণ তোমার বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশে শিল্পর মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আরো অনেকগুলো জিনিস বাকি থেকে গেল। সেখান থেকে এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর, 5 নম্বর সব মিলিয়ে আমি আর 10টা নম্বরের কথা তোমাদের বলছি, সেটা কি তুমি পাবে না বলে তোমার মনে হয়? সুতরাং বুঝতেই পারছো যে এইভাবে যদি তুমি হিসেব করে, এইভাবে নিরীক্ষণ করে যদি তুমি পড়তে থাকো এই কয়েকটা দিন, তাহলে নিশ্চয়ই তুমি 60+ মার্কস পাবেই পাবে ভূগোলে। এখান থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে আরো একবার তোমাদের একদম ছোট্ট করে জিস্ট আকারে বলে দিই কোন জিনিসগুলোর তোমাকে জোর দিতেই হবে। তার মধ্যে প্রাকৃতিক ভূগোলের যে অধ্যায়টার কথা বললাম সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটার উপর বেশি করে জোর দিতে বললাম। এরপরে তোমাদের পরিবেশ ভূগোল হিসেবে বললাম বর্জ্য ব্যবস্থাপনার কথা। তারপরে তোমাদের বলেছি উপগ্রহ চিত্রের কথা, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটার কথা। আর আঞ্চলিক ভূগোলে বললাম ভারতের অর্থনৈতিক পরিবেশ, এর ওপরে বেশি করে জোর দিতে। বাকিগুলো তোমরা অবশ্যই দেখবে, সেগুলো পড়তে না বলছি এমন কিন্তু নয়। আর বেশি করে যেটার উপর জোর দিতে বললাম সেটা হচ্ছে মানচিত্র। এই কয়েকটা জিনিসে তুমি যদি যথেষ্ট গুরুত্ব আরোপ করো তাহলে 60+ মার্কস পাওয়াটা তো কোনো ব্যাপারই নয়। হয়তো দেখবে তোমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে তুমি নম্বর পাচ্ছ, হয়তো 80+ নাম্বার তুমি পেয়ে গেছো অনায়াসে। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই যে ভিডিওটা মনোযোগ সহকারে এতক্ষণ ধরে দেখলে, আশা করি তোমার অবশ্যই উপকারে আসবে, একটা ভালো নম্বর পেতে তোমাকে সাহায্য করবে। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ। তোমার সঙ্গে আমিও এতটা সময় ধরে ছিলাম তোমাদেরই এসপি ম্যাম। এইরকমই গুরুত্বপূর্ণ আবারও নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।